এই দুষ্টু, শার্ট খুলছো কেন? বেবি, আরেকবার প্লিজ। আর না, আমি ক্লান্ত। আর আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আগে তো করিনি কোনো দিন, তাই এক্সপিরিয়েন্স নেই। আমি নুহা। আজ আমি নিজের মুখেই সবটা বলবো, যেমনটা ঘটেছিল, যেমনটা আমি অনুভব করেছিলাম। গল্পটা শুরু হবে দুষ্টুমি দিয়ে আর শেষ হবে ভালোবাসার আশ্রয়ে, ঠিক আগের মতোই, শুধু এবার তোমরা আমাকে শুনবে। রাফসানের জন্মদিন মানেই আমাদের বাড়িটা উৎসবের আলোয় অন্যরকম হয়ে ওঠে। উঠোনে রঙিন লাইট, রান্নাঘর থেকে ভেসে আসা পোলাও রোস্টের গন্ধ, ঘরের ভেতর আত্মীয়দের হাসি আর বাচ্চাদের দৌড়াদৌড়ি, সব মিলিয়ে যেন একটা ছোট্ট রাজ্য। আমিও সেদিন নতুন শাড়ি পরে খোপায় ফুল গুজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে মনে ভাবছিলাম, আমি বড় হয়ে গেছি। আর বড় হওয়ার মানে হলো নিজের ভেতরের অনুভূতিগুলোও একটা নাম খুঁজতে শুরু করে। তখন আমি নামটা জানতাম না, শুধু এতটুকু বুঝতাম, রাফসানকে আমি অন্যদের মতো করে দেখি না। ছোটবেলা থেকে আমি ওকে জ্বালাতাম। সত্যি বলতে কি, আমি দুষ্টই ছিলাম, কিন্তু ওই দুষ্টুমির ভেতরে একটা অদ্ভুত টান লুকিয়েছিল। রাফসান যখন আমার দিকে তাকাতো না, আমি রাগ করতাম। যখন খুব শান্ত থাকতো, আমি আরও বেশি দুষ্টুমি করতাম, যেন ওর মনোযোগটা টেনে আনতে পারি। ও কখনো রেগে যেত না, শুধু একটা বিরক্ত হাসি দিয়ে চুপ করে থাকতো। আর আমি মনে মনে বলতাম, এত চুপ থাকিস কেন? আমি কি তোর কাছে কিছুই না? সেদিনও সবাই রাফসানকে গিফট দিচ্ছিল। আমি দূর থেকে দেখছিলাম। ওর চারপাশে সবাই ঘিরে আছে, কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেউ গালে চুমু খাচ্ছে, কেউ নতুন জামা দিচ্ছে। আমি জানি ঈর্ষা করা খারাপ, তবুও আমার বুকের ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল এই আনন্দটা শুধু ওর না, আমারও উচিত, কারণ আমি তোর খুব কাছের মানুষ, তাই না? আমি আর থাকতে পারলাম না, সোজা গিয়ে ওর সামনে দাঁড়ালাম। এই নোহা, সামনে দাঁড়িয়ে পড়লে কেন এভাবে? কি মতলব নিয়ে এসেছিস? ওর গলা খটখটে। আমি চোখ বড় করে বললাম, কেন কেন? আমার আবার কি মতলব থাকবে? তুই নিজেই আমাকে নিয়ে কত শত মতলব করিস, তুই ভালো করে জানিস। ও হালকা রাগ দেখিয়ে বলল, মাথা খাবি না, কি জন্য এখানে এসেছিস? গিফট দিবি নাকি? আমি হেসে ফেললাম, গিফট দিব আমি? আমার বউই গেছে গিফট দিতে, ঠ্যাং দেব তোকে। ও অবাক হয়ে টেরা চোখে তাকিয়ে বলল, ঠ্যাং আবার কি? আমি খিলখিল করে হেসে বললাম, ঠ্যাঙা মানে ঠ্যাং, তোর বয়স হয়নি, বুঝবি না। রাফসান মুখ ঘুরিয়ে বলল, দেখ, তোর সাথে তর্ক করা আর কোষ্ঠকাঠিন্যের রোগীর পায়খানা পরিষ্কার করা একই ব্যাপার। আমি ভুরু কুচকে বললাম, ছি, কি বাজে উদাহরণ। আর মানে কি? ও বকে দিয়ে বলল, হাদারাম, তোকে বুঝতে হবে না, এখন এটা বল, কি কি গিফট পেয়েছি? আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, অনেক কিছুই তো পেয়েছিস, সব তো সামনে, জিজ্ঞেস করছিস কেন? ওর কণ্ঠে বিরক্তি ছিল, কিন্তু সেই বিরক্তিটাই আমার কাছে যেন ওর মনোযোগ। আমি একটু নাটক করলাম, এমন করে কথা বলছিস কেন? একটু ভালোভাবেও তো বলতে পারিস। আমাকে দেখে কি তোর একটুও মায়া হয় না? ও একটু থেমে গেল। আমি দেখলাম ওর চোখে এক মুহূর্তের জন্যে নরম কিছু জমল, আর সেই মুহূর্তেই আমার দুষ্টু মনটা সুযোগ নিল। উপহারগুলোর ভিতর একটা পুতুল চোখে পড়ল, সাদা ফ্রক, নীল চোখ, খুব আদুরে। আমি ওটার দিকে ইশারা করে বললাম, ওইটা কি? রাফসান বলল, একটা পুতুল, কে যেন দিয়ে গেছে। আমি একটু নিরীহ মুখ করলাম, তোর তো এটা লাগবে না, এটা আমাকে দিয়ে দে। ও সঙ্গে সঙ্গে বলল, না, আমার ছোট বোনের জন্য রেখেছি, ওর পুতুল খুব পছন্দ। একটা ছোট্ট কথা, তবু আমার বুকের মধ্যে কেমন যেন খচখচ করে উঠল। ছোট বোন, এই শব্দটা আমাকে এক মুহূর্তে জায়গা ছোট করে দিল। আমি কি শুধু ওর বোনের মতো? আমি কি কেবল দুষ্ট একটা কাজিন, যার আবদার না মানলেও চলে? আমি চোখ ভেজালাম, ইচ্ছে করে, হয়তো একটু বেশি নাটক করলাম। এর মানে তুই আমাকে নিজের বোন ভাবিস না? ও ভ্যাবাচাকা খেয়ে গেল। আরে আরে, কান্না করছিস কেন? আমি আঁচল দিয়ে চোখ মুছে মুখ কুচকে বললাম, তুই অনেক পচা, তোর সাথে কোনো কথা নেই, যা। তারপর রাগ করে চলে গেলাম। কিন্তু আসলে আমি চাইছিলাম ও আমার পিছু নেবে, আমাকে থামাবে, বলবে, নুহা দাঁড়া, তুই কাঁদিস না। ও করেনি, দূর থেকে শুধু তাকিয়েছিল, আর আমি নিজের অভিমানটাই নিজের ভিতর পুড়িয়ে ফেললাম। একটু পরেই কেক কাটার সময় হলো।
সবাই হাততালি দিচ্ছে। রাফসান কেকের সামনে দাঁড়িয়েছে হাসি মুখে। আমার রাগ তখনও গরম। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। ওকে একটু লজ্জা দিই। আমি কেকের প্লেট হাতে নিয়ে এগিয়ে গেলাম। তুই এমন কেন? একটু ভালো করে কথা বলতে পারিস না? আমি এসেছি তোকে কেক খাইয়ে দিতে। আমি খুব মিষ্টি করে বললাম। ও হেসে বলল, আচ্ছা খাইয়ে দে। রাফসান মুখটা এগিয়ে দিল, আর আমি সুযোগ বুঝে পুরো কেকের ভিতর ওর মাথাটা চেপে দিলাম। চারপাশে সবাই হেসে উঠল। আমিও নিজে হেসে ফেললাম, যেন এটা সবচেয়ে মজার দৃষ্টান্ত। রাফসান ততটা প্রস্তুত ছিল না। এক মুহূর্তের জন্য ওর চোখে রাগ দেখলাম। তারপরেও আমার মুখে কেক মাখিয়ে দিল। সেই মুহূর্তে কেকের ঠান্ডা ক্রিম যেমন গালে লাগলো, তার চেয়ে বেশি গরম লাগলো ওই ছোঁয়ায়। ও আমাকে স্পর্শ করল। আমি একটা ছোট্ট কাঁপুনি টের পেলাম, আর নিজের সাথেই রাগ করলাম, আমি কেন এমনভাবে কাঁপছি? কিন্তু আনন্দের এই দুষ্টু মুহূর্তটা বেশিক্ষণ টিকল না। রাফসানের হাসির শব্দে তার আব্বু আম্মু এসে পড়লেন। কি হয়েছে নোহা মামুনি, তোমার চেহারায় কেক এলো কিভাবে? আমি ভয় পেয়ে গেলাম। আর ভয় পেলে আমি বরাবরই দুষ্টুমি আরও বড় করে দেখি। আমি ঠোঁট ফাঁক করে বললাম, আঙ্কেল, আমি রাফসানকে কেক খাওয়াতে এসেছিলাম, আর ও আমাকে দেখে পুরো কেকটা আমার মুখে মারে। তারপর আমি ওর মুখে কেক মারি। মিথ্যা বলেছিলাম আমি, আর আজও এ কথা ভাবলে বুকটা কেটে যায়। আমি তখনও বুঝিনি ওই ছোট্ট মিথ্যেটা কত বড় শাস্তি হয়ে দাঁড়াবে। রাফসান অবাক হয়ে আমার দিকে তাকালো। ও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কোনো সুযোগ পেল না। চাচি রেগে আগুন। রাফসান, এত দুষ্টু হলে কবে থেকে? নুহা তোমার কাছ থেকে পুতুল চেয়েছিল, আর তুমি নাকি টাকা চেয়েছিলে। আমি বুঝলাম ও আমার আগের অভিনয়ের শাস্তিটাও পেরে গেল। রাফসানের চোখে অপমানের আগুন। সে বলল, আম্মু, মিথ্যা কথা বলছে ও। কিন্তু আম্মু আর শুনলেন না। দুটো থাপ্পড় পড়ল ওর গালে, ঠাস ঠাস করে। আমি দাঁড়িয়ে জমে গেলাম। আমার দুষ্টুমি, আমার মিথ্যে, সব মিলিয়ে সেই মুহূর্তে আমি যেন নিজের হাতেই ওকে ভেঙে ফেললাম। রাফসান একটা কথাও বলল না। চোখটা লাল হয়ে গেল, মুখটা শক্ত। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। সেই রাতেই ও বাড়ি ছেড়ে চলে গেল। আমি জানতাম না ও যাচ্ছে। জানলে হয়তো, না সত্যি বলছি, আমি হয়তো পায়ে ঝরে বলতাম, যেও না। কিন্তু আমি তো তখনও বুঝিনি যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি সহ্য করত, তাকে আমি সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছি। তারপর দিন গেল। একদিন, দুদিন, রাফসান ফিরল না। চাচা চুপ হয়ে গেলেন। চাচির চোখে নেমে এলো নিঃশব্দ ক্লান্তি। মা আমাকে কিছু বললেন না, কিন্তু আমি বুঝতে পারতাম ওনার বুকও ভেঙেছে। আর আমি রাতের পর রাত কাঁদলাম। বারান্দায় বসে দরজার দিকে তাকিয়ে থাকতাম। পায়ের শব্দ পেলেই বুক কাঁপত, ও এসেছে, কিন্তু কেউই আসতো না। 10 বছর এভাবেই কেটে গেল। আমি বড় হলাম, কলেজে উঠলাম, কিন্তু হাসি যেন হারিয়ে গেল। ওর ছবি আমি রুমে রেখেই দিয়েছিলাম। সবাই নিষেধ করলেও আমি পারিনি। সেই ছবিগুলো যেন আমার শাস্তি আর আমার আশা, দুটোই। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতাম, নোহা, তুই কেন এমন করেছিলি? উত্তর পেতাম না। শুধু বুকের কোথাও কাটার মতো বিঁধে থাকতো একটা নাম, রাফসান। একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাকে নাচতে ডাকলো। আলো, গান, তবলার তালে আমি নাচলাম। নাচ শেষে স্টেজ থেকে নামার সময় দেখে অবাক হলাম, গেট দিয়ে 3টি পুলিশের গাড়ি ঢুকছে। সাইরেনের তীব্র শব্দে সবাই তাকিয়ে। গাড়ি থেকে নামলেন একজন মানুষ, কঠিন ব্যক্তিত্ব, তবু চোখে এক অদ্ভুত গভীরতা। সবাই বলল, পুলিশ কমিশনার স্যার। আমি দূর থেকে তাকিয়ে রইলাম। কেমন যেন পরিচিত লাগলো। সেই চোখ, সেই হাঁটা। আমি নিজের মনকে থামালাম। পাগল হয়েছিস? রাফসান তো নেই। কয়েকদিন পর আমি একা হেঁটে যাচ্ছিলাম কলেজের দিকে। তখনই কিছু বাজে ছেলে আমার পিছু নিল। গলার স্বর, হাসি, সব অসহ্য। আমি ভয় পেয়ে বললাম, আমি পুলিশ ডাকবো। ওরা ঠাট্টা করলো, পুলিশের নাম শুনলে পালাই নাকি? ঠিক সেই সময় সাইরেন বাজিয়ে একটা গাড়ি থামল। দরজা খুলে নামলেন সেই পুলিশ কমিশনার। কি হচ্ছে এখানে? কণ্ঠটা শুনিয়ে আমি থমকে গেলাম। কি অদ্ভুত! এই কণ্ঠ আমি যেন বহুবার স্বপ্নে শুনেছি। তিনি ছেলেগুলোকে ধরে নিয়ে গেলেন, আর আমার দিকে তাকিয়ে বললেন, ভয় পেছ? এসো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। গাড়িতে বসে আমি খুব চুপচাপ ছিলাম। উনি বললেন, এভাবে একা এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক না। আমি মাথা নেড়ে শুধু বললাম, ধন্যবাদ স্যার। বাড়িতে পৌঁছে মা চাচি সবাই কৃতজ্ঞতায় ভরে গেলেন। ওনাকে বসালেন, চা আনলেন। আমি সাহস করে বললাম, স্যার, আপনি চাইলে বাড়িটা একটু ঘুরে দেখতে পারেন। উনি হালকা হাসলেন। তোমার বাড়িটা খুব পরিচিত লাগছে নোহা। আমার বুক ধক করে উঠল।
কিন্তু কিচ্ছু বললাম না। আমি তাকে ঘুরিয়ে দেখাতে দেখাতে রুমে নিয়ে গেলাম। রুমে ঢুকে উনি থমকে গেলেন। দেয়ালে সাজানো পুরানো ছবিগুলো, ছোট্ট রাফসান, ছোট্ট আমি, আমার কাঁধে ওর হাত, আমার চোখে শিশু হাসি। তিনি একটা ছবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই ছবিটা ছেলেটা কে? আমি গলায় পানি টেনে বললাম, আমার চাচাতো ভাই রাফসান। তিনি চুপ করে রইলেন। চোখে কেমন একটা ছায়া নামল। আমি আর নিজের কান্না আটকাতে পারলাম না। সব বলে দিলাম, আমি কিভাবে ওকে জ্বালাতাম, কিভাবে আমার ভুলেও চলে যায়, আর আমি 10 বছর ধরে নিজেকে ক্ষমা করতে পারিনি। স্যার, আমি বললাম, ওকে খুঁজে এনে দিতে পারবেন? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি ওকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। তিনি ধীরে বললেন, আমি চেষ্টা করব নোহা। সেই রাতে প্রথমবার মনে হলো হয়তো আকাশ আমার জন্য একটু দয়া করবে। কয়েক সপ্তাহ পর ফোন এলো, নুহা, রাফসানকে পাওয়া গেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বললেন? সত্যি? হ্যাঁ, উনি বললেন, কিন্তু সে একটা শর্তা দিয়েছে। বাড়িটা বিয়ে বাড়ির মতো সাজাতে হবে, কাজই থাকতে হবে, কারণ সে তোমাকে বিয়ে করতে চায়। আমার চোখ ঝাপসা হয়ে গেল। বুকের মধ্যে আনন্দ আর ভয়ের ঢেউ একসাথে উঠল। ও কি আমার উপর রাগ করেনি? তিনি হেসে বললেন, না, আর তুমি প্রস্তুত হও। সেদিন রাতেই বাড়ি সাজানো হলো। চাচি কাঁদছিলেন, চাচা চুপচাপ বসেছিলেন। মা আমার হাতে মেহেন্দি পরিয়ে বললেন, নোহা, আল্লাহ তোমার ভুল শোধরে দিয়েছেন। আমি বধূ সাজে অপেক্ষা করলাম। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, রাফসান যখন আসবে আমি কি করে তার সামনে দাঁড়াবো? আমি কি মুখে বলবো, আমাকে ক্ষমা করো? বাসর ঘরে আমি লাজুকভাবে বসেছিলাম। দরজা খুলে একজন মানুষ ঢুকল, মুখে মাস্ক। সবাই বলল বর এসেছে। আমি মাথা নিচু করে সানাম করলাম। বর লাইট জ্বালালো, তারপর ধীরে মুখ থেকে মাস্কটা নামালো। আমি তাকিয়ে রইলাম, কারণ আমি আগেই বুঝে গিয়েছিলাম এই মানুষটা সেই পুলিশ কমিশনার, এই মানুষটা রাফসান। আমার ঠোঁট খেপে উঠল, কিন্তু আমি হেসে ফেললাম। কি ভাবছ? আমি এত সহজে মেনে নিলাম কিভাবে? আমি মৃদু গলায় বললাম, আমি আগে থেকেই জানতাম তুমিই রাফসান, শুধু দেখছিলাম তুমি কি কি করতে পারো। ও এক মুহূর্ত চেয়ে রইল, তারপর হেসে বলল, ওরে বাটপার। আমি চোখ নামিয়ে বললাম, আমি বাটপার না, বাটপার তুমি। 10 বছর আমাকে কাঁদিয়ে আবার স্যার সাব্বির সেজে এসে আমাকে বাঁচালে কেন? ও আমার কাছে এগিয়ে এলো। চোখে জমে থাকা 10 বছরের রাগ যেন এক মুহূর্তে গলে গেল। কারণ আমি তোমাকে ভালোবাসি নোহা। শুনে আমি থমকে গেলাম। আমার বুকের ভেতরটা হঠাৎ খুব হালকা হয়ে গেল। 10 বছরের ভার চোখের জলে ধুয়ে গেল। আমি শুধু ফিসফিস করে বললাম, আমি কি সত্যি ক্ষমা পেলাম? রাফসান আমার হাত ধরল। ক্ষমা তো অনেক আগেই দিয়ে ফেলেছি। আমি শুধু চাইছিলাম তুমি বোঝো, তোমার দুষ্টুমি আড়ালেও আমার জন্যে ভালোবাসা ছিল। আমি মাথা নুয়ে বললাম, আমি ছোট ছিলাম, বুঝিনি। ও আমার কপালে আলতো করে চুমু দিল। আজ বুঝেছ তো? আমি লাজুকভাবে তাকিয়ে বললাম, হ্যাঁ, আজ বুঝেছি। ও আমার আরও কাছে এলো। আমি নিজেকে সামলে নিকে লাজ ঢাকতে একটু দুষ্টুমি করলাম। আমার পুরনো নুহা যেন এক ঝলক ফিরে এলো। এই দুষ্টু, শার্ট খুলছো কেন? ও হাসল, আদর করব তাই। আমি এক মুহূর্ত চোখ বন্ধ করলাম। বুকের ভেতর তখন আর ভয় নেই, শুধু ফিরিয়ে পাওয়া শান্তি। আমি ফিস করে বললাম, বেবি, আরেকবার প্লিজ। ও আমার হাতের আঙুলগুলো শক্ত করে ধরে বলল, আর না, আমি ক্লান্ত। এই কথা আজ চলবে না নুহা, আজ আমাদের নতুন শুরু। আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। তারপর আস্তে করে বললাম, আমি চোখ বন্ধ করে আছি, তোমার যা করার করো, আমি কিছু বলবো না। ও আমার কানে খুব নরম করে বলল, আজ সব লজ্জা দূর করে দেব। আমি তখন শুধু অনুভব করছিলাম 10 বছরের ক্ষত শুকিয়ে যাচ্ছে। যে মানুষটা একদিন আমার ভুলে হারিয়ে গিয়েছিল, সে আজ আমার সামনে, আমারই হয়ে। রাফসান আমার কপালে গালে আলতো ছোঁয়া দিল। আমি যেন নতুন করে শিখছিলাম ভালোবাসা কাকে বলে। আমার চোখের পানি আর থামছিল না। সে পানি দুঃখের ছিল না, ছিল মুক্তির। আমি বললাম, তুমি জানো, আমি 10 বছর প্রতিদিন তোমার ছবি দেখে ঘুমিয়েছি। ও চুপ করে আমার মাথায় হাত রাখল। আমি জানি, আর আমি 10 বছর তোমার কথা মনে করে নিজেকে শক্ত করেছি। আমি ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু আগে নিজেকে তৈরি করতে হয়েছিল, যেন তোমাকে কোনোদিন আবার হারাতে না হয়।
আমি আস্তে করে বললাম, আমি আর কোনোদিন দুষ্টুমি করে তোমাকে কষ্ট দেব না। রাফসান হাসল আর বলল, দুষ্টুমি করো, তবে এবার সত্যি করে ভালোবাসা নিয়ে করো। আমি লজ্জায় হেসে বললাম, তাহলে তোমাকে সারা জীবন জ্বালাবো? ও আমার কপালে চুমু দিয়ে বলল, এই জ্বালানোই তো আমার জীবন। রাতটা ধীরে ধীরে গভীর হলো। জানালার বাইরে বাতাসে শিউলি গন্ধ, ঘরের আলো নরম, আর আমরা দুজন 10 বছরের দূরত্ব পেরিয়ে একই হৃদয়ের জোরে একে অপরকে ফিরে পেলাম। আর আমি বুঝলাম, দুষ্টুমি মানুষকে হারায় ঠিকই, কিন্তু যদি ভালোবাসা সত্যি হয়, সে ভালোবাসা মানুষকে ফিরিয়েও আনে। এই ছিল আমার আর রাফসানের গল্প। আমার চোখ দিয়ে দেখা, আমার কণ্ঠে বলা, আমার বুকের ভেতর দিয়ে ভেসে ওঠা এক দীর্ঘ অনুতাপ আর আরও দীর্ঘ ভালোবাসা।